আমাদের আজকের গল্প শুভ মুহূর্ত। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। তোরা সকালে চা খাস না? লাজু আলমোড়া ভাঙতে ভাঙতে জিজ্ঞাসা করলো ঘর ছাড়তে আসা লক্ষ্মীকে। বলেই মনে পড়ল ও তো এই বাড়িতে অযাচিত, একটা ঘরে ওকে থাকতে দেওয়া হয়েছে। সময় মতো বাইরে থেকে খাবার দিয়ে যায়, সকাল সকাল এই আসে ঘর পরিষ্কার করতে। এই ঘরের মধ্যেই স্নান ঘর। গ্রামে ওদের পুরো বেড়ার ঘর, উঠোনে যা যা ছিল এই একটা ঘরেই সব আছে। সামনে একটা দাঁড়ানোর জায়গা, ওখানে দাঁড়ালেই নিচে কত গাছ, সারাদিন হাওয়া। এই ঘরটায় থাকতে লাজুর ভালোই লাগছে। বাড়িতে থাকলেই কাজ করো আর কথা শোনো, আর এখানে না আসলে এতক্ষণে সৎমা ওই বুড়ো লোকটার হাতে দিয়ে দিত। এসব ভাবতে ভাবতেই একদৃষ্টে দেওয়ালের দিকে তাকিয়ে রইল লাজু। এত মায়াভরা মুখ দেখে লক্ষ্মীর একটু যেন খারাপ লাগলো। বলল, চাই বাড়িতে কেউ খায় না। কর্তাবাবু মানে তোমার শ্বশুর ঠাকুরন আগে খেত, গিন্নিমার সুগার ধরা পড়ার পর বন্ধ করে দিয়েছে। আর তোমার স্বামী আর কতক্ষণ ঘরে থাকে? শ্বশুর স্বামী এগুলো শুনে একটু যেন অবাক হয়েই তাকালো লাজু। তোমার খুব কষ্ট হয় না এখানে থাকতে? লক্ষ্মীর গলায় কেমন দুঃখের ছোঁয়া পেয়ে যেন মনে বল পেল লাজু। বলল, না, দুঃখ কিসে? এখানেই না আসলে দুঃখ হতো। ওই বুড়ো মিনসেটার কাছে এতক্ষণে আমার মাটো বিক্রি করে দিত। কি বলবো তোকে সে কুথাখানা। কি বলো গো, এত সুন্দর পুতুল মেয়েকে কেউ বিক্রি করে? জিজ্ঞাসা করল লক্ষ্মী। পুতুল বিক্রি করি, টাকা পিত না। বলেই লাফ দিয়ে খাট থেকে নামলো লাজু। তোদের এই বাবুটা না থাকলেই আজ আমি মরে যেতাম রে। তোর এই পুতুলের সাথে দীঘা হতো লারে। দেব কে চিনিস লয়? চোখ সরু করে জিজ্ঞাসা করল লাজু। লক্ষ্মী ওর হাবভাব দেখে চমকে গেছে। এসে থেকে এত শান্ত মুখে ছিল, এই ছটফটে মেয়েটার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছে না ও। সে আবার কে? জিজ্ঞাসা করল লক্ষ্মী। টিভিতে দেখিসনি ঢিসুম ঢুসুম মেরে কোয়েল দিদিকে কি মন বদমাইশদের থেকে বাঁচায়? বলেই দু হাত দিয়ে মারার ভঙ্গি করল লাজবন্তী। ওর অঙ্গভঙ্গি দেখে হেসে লুটোপুটি লক্ষ্মী। তোদের বাড়ির ছিলেখান একদম দেবের মতন, কি মারপিট! উফ, যখন ওই বুড়ো মিনসে আমায় সিঁদুর দিতে যাচ্ছি অমনি বাবু আমায় মা কালীর সিঁদুরটা নিয়ে পড়াইটাক দিল। জানিস, আমি আরো জোরে চিৎকার করলাম। বলেই খিলখিল করে হেসে চলেছে লাজু। চোখে মুখে দুষ্টুমি আরো রঙ্গভঙ্গি করে বলা কথাগুলোতে লক্ষ্মী হাসতে হাসতে ভাবল, এইগুলো গিন্নিমা শুনলেই বিপদ। তাই ধমক দিয়ে বলল, আচ্ছা হয়েছে, এবার থামো দেখি, শান্ত হয়ে খাটে বসো, আমি ঘরটা মুছে দিই। লাজু আবার বলল, এখানটা সব ভালো, কিন্তু সকালে তোরা চা খাস না, এটাই খারাপ। লক্ষ্মী বুঝলো যে মেয়েটার চা ছাড়া চলে না। আজ এক সপ্তাহ হতে চলল মেয়েটা এসেছে, এই প্রথম এত কথা। লক্ষ্মীর খুব ভালো লাগলো। ও সারাদিন এই বাড়িতে সব কাজকর্ম করে, কিন্তু কথা বলার লোক নেই। আগে গিন্নিমাও তাও দুটো কথা বলতো, কিন্তু এই মেয়ে আসার পর সেই যে কথা বন্ধ করেছে। এই বাড়িতে চা না খাওয়া হলেও চা দুধ সব ব্যবস্থাই আছে। গিন্নিমা অনেকবার বলেছে, লক্ষ্মী তুই চা করে খা, কিন্তু চা জিনিসটা একার জন্য করতে ইচ্ছে হয় না। আজ থেকে এই মেয়ের জন্য নিজের হাতে চা বানাবে লক্ষ্মী। ভেবেই হাত চালিয়ে ঘরটা মুছে ফেলল ও। বড্ড মায়াবী মেয়েটা। লক্ষ্মী, একবার এ ঘরে আয় তো। আজ অনেক দিন পর গিন্নিমা ডাকলো ওকে। আজকাল খুব কম কথা বলেন উনি। কি রান্না হবে এটুকু বলে নিজের কাজ সেরে আবার ঘরে। কর্তাবাবু, যাও একটু বেরো, কি সব লোকসেবা টেবা করে। গিন্নিমা তো এই জন্য আরও রেগে থাকে। কর্তাবাবুর জন্যই নাকি আজ অর্কদাদা এসব করলো। ছোট থেকেই লোকজনের উপকার করতে যেত,
তাইও এসব শিখেছে। একটা মেয়ে আসে এই বাড়িতে, লক্ষ্মী দেখেছে 2-1 বার, ছোট ছোট জামা পরে। ধিঙ্গি মেয়ের এমন ধারা জামা বিচ্ছিরি লাগে। যেভাবে দাদাবাবুর সাথে কথা বলে, লক্ষ্মী ভেবেছিল ওকেই বিয়ে করবে বোধহয় অর্ক দাদা। ওই মেয়ে এই বাড়ি ঢুকলে লক্ষ্মীর ছুটিই হয়ে যেত। কোথায় যেত ভগবান কে জানে। তার থেকেই নতুন মেয়েটাই ভালো, সারাদিন লক্ষ্মী দিদি করে। এই মেয়ে ঢের ভালো দেখতে, ওঠাচ্ছে। লক্ষ্মী খুব জোরে চিৎকার করে ডেকে উঠল গিন্নিমা। এনার যথেষ্ট ডাট আছে, তাই একটু ভয় থাকে ও। তাড়াতাড়ি পরিমরি করে ছুটল রান্নাঘর থেকে। পানটা সবে সেজে মুখে নিতেই লক্ষ্মী দরজার সামনে। কোথায় ছিলি তুই? দোতলার ঘরে? আজকাল তো ওই ঘরে ছেড়ে নড়িস না। তা তোদের চায়ের আসর কেমন চলছে? মানে গিন্নিমা বলছি, মানে আমতা আমতা করে ব্যাপারটা সামলানোর চেষ্টা করতে থাকলো লক্ষ্মী। চা খাওয়া শুরুর আগে অনুমতি নিয়েছিল বইকি, কিন্তু সেটা শুধু নিজের জন্য। আর তাই জন্যই লক্ষ্মী 1 কাপ চা বানায় আর আধা আধা করেই খায় দুজনে। লক্ষ্মী গরিব হতে পারে, কিন্তু লোভী নয়। মনে মনে এসব ভাবলে মানসিক জোর বেড়ে যায়। একটু স্বতন্ত্র হয়ে বলল, গিন্নিমা চা 1 কাপই করি। কথাগুলো বলার সময় এতটা গলার জোরে যেন গিন্নিমাও থমকালো। হয়েছে, আর কথা না বাড়িয়ে সোজা বাবুর ঘরে যা। ওর ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দে। আমার এই ঘর থেকে বেরোতে ইচ্ছেই করে না। আজকাল তো শুনি পুরো ওপর জুড়ে ঘুরে বেড়ায়। ওকে নিচে নামতে না করবি, কখনো সামনে আসলে ওরই সম্মান যাবে। আর এটাও বলে দিস ওকে ওর ব্যবস্থা আমি ঠিক করব। চোখে মুখে যেন রাগ ঠিকরে বেরোচ্ছে। লক্ষ্মী মনে মনে কিছু আঁচ করতে পেরে শিউরে উঠল যেন। এই কদিনে মেয়েটা বড্ড কাছের হয়ে গেছে লক্ষ্মীর। কতবার বলেছে মুখপুরীকে যা, মাঝে মাঝে অর্ক দাদার চোখের সামনে যা। রাতের দিকে প্রায় ছাদে যায়, তুইও যা। কে দেখতে যাচ্ছে রাতে? কিন্তু সে শুনলে তবে না। বোঝো এবার। লক্ষ্মী বেরোনোর আগে জিজ্ঞেস করলো, গিন্নিমা অর্ক দাদার কোন ঘরটা পরিষ্কার করব, নিচেরটা নাকি ওপরের? লক্ষ্মীর মুখে এরকম প্রশ্ন শুনে যথেষ্ট বিরক্ত রায় গিন্নি বললেন, ওই মেয়ে যতদিন না বেরোচ্ছে অর্কর ঘর নিচেরটাই। আর শোনো, ভালো করে ধুলো ঝাড়িস, আজ মোহর আসবে। কথাগুলো বলার সময় বেশ খুশি লাগলো রায়গিন্নির মুখখানি। অথচ লক্ষ্মী ঠিক জানেই মোহরকে গিন্নিমা একদম পছন্দ করে না। ওর পোশাক চালচলনে যথেষ্ট রেগে থাকত। নিজেই লক্ষ্মীর সামনে একবার বলেছিল সে কথা। অথচ আজ দেখো একই মনে হয়, বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল লক্ষ্মী। গ্যাসে চায়ের জল বসিয়েই মনে পড়ল আজ কজন আসবে, তারা কি খাবে, কি বানাতে হবে সেসব তো কিছুই বলল না গিন্নিমা। গ্যাসটা কমিয়ে সোজা চলল রায়গিন্নির ঘরে। ঢোকার মুখে শুনতে পেল গিন্নিমা বলছে কর্তাবাবুকে, আজ মোহরের বাবা মাকে বলে ডেটটা ফাইনাল করেই নেবে। আর তোমরা এনজিওতে ঘোষবাবুর মিসেস 1 মাস আগে ফোন নিয়ে বলেছিল লক্ষ্মীর মতো সবসময়ের কাজের লোকের কথা। এই মেয়েকে আমি ওখানেই ব্যবস্থা করছি। আর মোহরকে সব জানিয়েছে বাবু, কিন্তু মেয়েটা নাকি বলেছে কাকে কি সিঁদুর পড়ালো তাতেই যে কেউ বউ হয়ে গেল, এসব ও বা ওর বাবা মা মানে না। মেয়েটাকে এতদিন ভালো লাগতো না, আজ বুঝছি মেয়েটা যথেষ্ট বড় মনের। কথাগুলো বলতেই নজরে পড়ল লক্ষ্মীকে। কথা থামিয়ে বলল, কিছু বলবি? গিন্নিমা আজ যারা আসবে তাদের কি খাওয়ানো হবে? লক্ষ্মী বলল, না না, ঘরের রান্না মোহর একদম পছন্দ করে না, তাই বাবু নিজেই ওদের পছন্দের খাবার অর্ডার দিয়ে আনবে। বাবুও ওদের সাথেই রাতে খাবে। আমাদের 4 জনের জন্য রাতে রুটি তরকারি করবি। নির্দিষ্টটুকু ছুড়ে দিয়েই আবার ভবিষ্যৎ পরিকল্পনায় মজে গেলেন কর্তাগিন্নি। লক্ষ্মী ধীরে ধীরে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকল। চা করতে করতে বড্ড আনমনা হয়ে গেল ও। যখন ওর স্বামী মারা গেল, বাড়িতে ভাসুরজায়ের অত্যাচার আর নিতে পারছিল না লক্ষ্মী। তখন এই কর্তাবাবু গেছিল ওদের গ্রামে ডেঙ্গুর ওষুধ দিতে। সেই ওষুধ আনতে গিয়েই এদেরকে একটা কাজের কথা বলেছিল ও।
তখন কর্তাবাবু আলাদা করে নিয়ে বলেছিল, শোনো, আমার বাড়িতে আমি, আমার বউ আর আমার ছেলে থাকি। আমার বউয়ের বড্ড সুগার, মাঝে মাঝেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তখন ওকে সাথে সাথে ওষুধ দিতে হয়। আমি তো কাজে এখানে ওখানে যাই, ছেলেটাও অফিসে যায়, ওর জন্য একজন সবসময়ের লোক লাগবে। খাওয়া পড়া ছাড়াও মাইনা দেব। লক্ষ্মী আর কিছু না শুনেই পায়ে পড়ে গেছিল কর্তাবাবুর। বলেছিল, পারবো, খুব পারবো, আমাকে একটু থাকতে দিন। সেই থেকে আজ 3 বছর এভাবেই চলছে। খাওয়া পড়া নিয়ে কখনো কিছু বলতে হয়নি। এরা মানুষ ভালো। আজও গিন্নিমা রাতের রান্নার কথা বলতে গিয়ে 4 জনের কথাই বলল। চাটা হয়ে যেতেই সেকে নিয়ে সোজা চলে গেল ওপরের গেস্ট রুমে, যেখানে সাজু থাকে। এই সময়টা খুব প্রিয় ওর। দরজা খুলে ঢুকতেই দেখল লক্ষ্মী। মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছে। এক মাথা কোঁকড়ানো চুল, গোল পান পাতার মতো মুখ, তাতে ডাগর ডাগর চোখ। ইস, গিন্নিমা যদি একবার মুখটা দেখতো ভালো করে। লাজু লক্ষ্মীকে খেয়াল করে বলল, এই লক্ষ্মী দিদি, দিক দেখিনি, আমার সিঁথি পানে দিক একবার। সিঁদুরটা কেমন ফ্যাকাশে লাগছে। আমাকে একটু সিঁদুর এনে দিয়ে দেখিনি। আমি মায়ের পা থেকে একটুখানি এনেছিলাম। মনে হচ্ছে লক্ষ্মীর ওকে বলুক, আর তো সিঁদুরের দরকার নেই রে মুখ পুরি। যার জন্য সিঁদুর পরবি তার আর তোর সিঁদুরের দরকার হবে না। লক্ষ্মীর খুব ইচ্ছে করে একবার অর্কদাদাকে কি জিজ্ঞেস করে যে খেয়াল বসে মেয়েটাকে সিঁদুর পরালে এর আজ কী হবে। লক্ষ্মী দিদি, দে রে চাখানা। জানিসই তো সোমতে আমার কুত্তা খেলতাম, ইক্কা দুক্কা কিতকিত বলেই হাঁটুর উপর শাড়িখানা তুলে লাফিয়ে লাফিয়ে এক্কা দোক্কা খেলতে শুরু করে দিল। লক্ষ্মী মেয়ের কাণ্ডে হেসেই খুন। এমন খেলার চোট আরেকটু হলে শাড়ি পায়ে বেঁচে পড়ত। লক্ষ্মী চেঁচিয়ে বলল, কতবার বলেছি শাড়ি না পরে ম্যাক্সিগুলো পরো। নিজের কাছে থাকা নতুন দুটো দিয়েও ছিল। মেয়ের সে কি হাসি ম্যাক্সি দেখে। আগে হাঁটু অবধি শাড়ি পরতো ব্লাউজ ছাড়া। গিন্নিমাকে বলে দুটো লাল শাড়ি, সায়া, ব্লাউজ, ভেতরের জামা সব আনিয়ে দিয়েছে লক্ষ্মী। এই লক্ষ্মী দিদি, একটা কথা বল, এটা কলকাতা তো? লাজুর কথায় মাথা নাড়ল লক্ষ্মী। এই সামনেই তো দুর্গা পুজো। প্যাকলা বলেছিল বটে কি ইয়া বড় ঠাকুর তো হয়ে নাকি এখানে নিয়ে যাবি দেখতে। ওর কথাগুলো একদম বাচ্চাদের মতো। লক্ষ্মীর মনে হয় সারাদিন ওর মুখের দিকে তাকিয়ে কথাগুলো শোনে। লক্ষ্মীর যদি ঠিকঠাক সব হতো আজ ওরও তো একটা সন্তান থাকতো। লাজুর মতো এত বড় না হলেও থাকতো। এই মেয়েকে বের করে দিলে লক্ষ্মী বড্ড কষ্ট পাবে। তার থেকে যদি এমন হয় ওর এই 3 বছরের কোনো টাকাই নেয়নি, সব জমাচ্ছে গিন্নিমা, সেটা তুলে নিয়ে যদি ওকে নিয়ে লক্ষ্মী বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকে আর একটা ছোট দোকান খুলে নেয়। অর্কদাদার বিয়ে হয়ে গেলে এমনিতেই ওই বউ আমায় রাখবে না। তার থেকে এটাই ভালো। কাল পরশু একবার গিন্নিমার সাথে আলোচনা করতে হবে। এই লক্ষ্মী দিদি, বল না দেখাবি মা দুর্গাকে? জোরে ঝোরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো লাজু। লক্ষ্মী হুম বলতেই শুনল কলিং বেলের আওয়াজ। কে এসেছে বুঝেই উঠে বেরিয়ে গেল লক্ষ্মী আর বলে দিল লাজুকে, তুমি এখানেই থাকো, আমি একটু পরে এসে মুড়ি দিয়ে যাব। এর উত্তর না শুনেই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল লক্ষ্মী। লক্ষ্মী আজ খুব সজাগ সারাদিন। কি কথা হচ্ছে জানাটা খুব দরকার। লাজুকে কিছুতেই হারতে দেবে না ও। সবাই আজ নিচে অর্কের ঘরেই বসেছে। মোহর আজ একটা ব্ল্যাক কালারের শিফন পরেছে গোল্ডেন ব্লাউজ দিয়ে, চুলটাও সুন্দর করে বাঁধা। ঘরে কোল্ড ড্রিঙ্কস আর চিকেন নাগেট নিয়ে ঢুকলো লক্ষ্মী। শুনতে পেল মোহর বলছে, আন্টি, আমাকে অর্ক সেদিন ফোন করেছিল, বলল একটা মেয়েকে সাংঘাতিক হ্যারাস করা হচ্ছে। অর্ক বাঁচাতে গেছে। গ্রামের লোকেরা বলছে এরা কলকাতার লোক, ওকে নিয়ে বেঁচে দেবে। তখন আমি ফোনে শুনছি মেয়েটার কান্নার আওয়াজ। ওরা আরও বলছে সিঁদুর পরিয়ে নিয়ে যাক ক্ষমতা থাকলে। জানো, একজন বলল বেঁধে রাখ বেটাকে, দেখি কি করা যেতে পারে।
যেমন ওদের ভাষা তেমন গলার জোর। খুব ভয় পেয়ে আমি বললাম, অর্ককে পরিয়ে দে সিঁদুর, একটু লাল রঙের জন্য ও তোর বউ হয়ে যাবে না, বা আমি তোর মন থেকে চলে যাব না। বিশ্বাস করো আন্টি, খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন। মেয়ের কথা শুনে মোহরের মা আর অর্কর মা মুখ চাওয়াচাই করলো। আসলে ওনাদের অবধিও সিঁদুরের দাম ছিল। এইবার মোহরের বাবার সব থেকে দামি প্রশ্নটা করেই ফেলল, কি ভাবলেন মেয়েটাকে নিয়ে? দরজার পাশে ঠায় দাঁড়িয়ে আছে লক্ষ্মী, কান দুটো আরো সজাগ করল। আজ সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব রায়গিন্নির ওপর পড়েছে। বললেন, কি আবার করব, ওর এনজিওতে এর কোনো কাজে লাগাতে হবে, যাতে খেয়ে পড়ে কিছু টাকা পায় হাতে। একটা মেয়েকে তো হেলায় ফেলতে পারি না, এসে যখন পড়েছে। কথা হয়েছে 2-1 জনের সাথে, ওদের বিয়ের আগেই ব্যবস্থা করব। কথা শেষ না হতেই মুখ খুলল মোহর, আরে আন্টি, ও এখানে থাকলেই বা কি? অর্কর অফিস থেকে সুইডেন যাওয়ার অফার এসেছে, আমরা বিয়ের পর ওখানে চলে যাব। আপাতত 3 বছর, তারপর এক্সটেন্ড করতে পারে। এই প্রথম জোর ধাক্কা খেল রায়গিন্নি, সাথে অর্ক। অর্ক ভেবেছিল কথাগুলো ধীরে সুস্থেই বাবা মাকে বলবে। মোহর যে কি করে? লক্ষ্মী বাইরে দাঁড়িয়ে বুঝল কর্তাবাবুর শেষ কথা যেমন গিন্নিমা বলে অর্ক দাদার শেষ কথাও বলবে এই মেয়ে। কার জিত এটাই দেখার। রায়গিন্নি অবাক হওয়াটাকে মুখের পিছনে লুকিয়ে রেখে বলল, সে 3 বছর আর 4 বছরের জন্যই যাও, ফিরে তো আসবে। ততদিনে মায়া বাড়িয়ে লাভ নেই, আগের কাজ আগে করাই ভালো। মোহরের বাবা মা দুজনেই খুশি। মোহর বলে উঠল, আমার মনে হয় না ওই লাইফস্টাইল কাটিয়ে আমরা আবার এই কলকাতায় ফিরে আসব। মোহরের মা মহিলা অতটাও জটিল নয়, সবটা বুঝতে পেরে বলল, আচ্ছা সে হবে ক্ষণ, মেয়েটাকে একটু দেখা যাবে। উনি পরিস্থিতিটা হালকা করতে গিয়ে আরও জটিল করে ফেললেন নিজের অজান্তেই। অর্কর বাবা অতুলবাবু বলে উঠলেন, নিয়ে এলেই হয় একবার, আমাদের সাথেও খুব একটা আলাপ নেই। রায়গিন্নি যা ধাক্কা খেয়েছে ওনার মুখ থেকে আর কথাও বেরোচ্ছে না। ঘরে আর কেউ না করল না দেখে লক্ষ্মীকে ডাকলেন অতুলবাবু। লক্ষ্মী, যা তো, মেয়েটাকে একবার নিয়ে আয়। লক্ষ্মী মাথা নাড়িয়ে বেরিয়ে এলো। আজ বড্ড খুশি ও, এই সুযোগে একবার গিন্নিমার সামনে আনা যাবে। পায়ে পায়ে এসে হাজির হলো রায়গিন্নির ঘরের সামনে। সিঁদুরের কৌটো থেকে কিছুটা একটা ঠোঙায় ঢেলে নিয়ে সোজা ওপরে লাল একটা নতুন শাড়ি পরিয়ে লাজুকে একদম নতুন বউয়ের মতো সাজিয়ে নিয়ে এসে ঢুকলো লক্ষ্মী। ও নিশ্চিত আজ গিন্নিমা চোখ ফেরাতে পারবে না। মোহর দিদির সাজ পোশাক একদম পছন্দ নয় ওনার, তার মানে একে ভালো লাগবে। আর মোহরের থেকে এই মেয়ে অনেক সুন্দরী। ঢোকার সাথে সাথে সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। লক্ষ্মীর নজর গিন্নিমার দিকেই, চোখে মুখে মুগ্ধতা। নিস্তব্ধতা ভাঙল মোহরের মা শুভ্রা দেবী। এমন মেয়েকে কেউ বিক্রি করে? কি মায়া ভরা মুখ। লক্ষ্মী অর্ক দাদার দিকে তাকালো, অপরাধী মুখে তাকিয়ে আছে লাজুর দিকে। মোহরের বাবার গলায় এখনো সন্দেহ। তা তোমার সাথে কি হয়েছিল? মিনমিন করে বলা শুরু করলো লাজু। আমার লিজের মা তো মারা গেছিল, বাবাটা আরেকখান বিয়ে করে আসতেই নতুন মাটা আমাক পছন্দ কটা করতকলা, আর বাবা এই নতুন মাটকের কথাখানা শুনতো। বিয়ার নামটা করি আমাকে এক বুড়োর কাছটাতে বিক্রিটো করে দিচ্ছিল। আমি চেঁচামেচি করতেই এই বাবু এসি আমায় বাঁচালো। অতুলবাবু দেখলেন মাথায় সিঁদুর পরানোর কথাটা বলল না মেয়েটা, মানে যথেষ্ট বুদ্ধিমান। একটু যেন ভালো লাগলো ওনার। এবার মোহর চিকেন নাগেটস প্লেটটা সামনে ধরল, কিন্তু লাজও নিল না। রায়গিন্নির মনে মনে মেয়েটিকে খারাপ লাগলো না, সহবত জ্ঞান আছে, দেখতেও বেশ মিষ্টি, শুধু মুখ খুললেই মুশকিল। একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা তুমি যাও এখন। লক্ষ্মী, ওকে নিয়ে যা আর ডিনারের ব্যবস্থা কর, রাত হলো অনেকখানি। বলেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন। আপনারা বসুন, আমি বরং একটু গিয়ে শুই। অর্ক ব্যস্ত হয়ে বলল, কেন গো, শরীর খারাপ লাগছে? না, সোনার ভান করেই বেরিয়ে গেলেন রায়গিন্নি।
মনের মধ্যে আজ জোর লড়াই চলছে। বিয়ের আগেই বাবুর এত পরিবর্তন, বাবুর সাথে সম্পর্ক থাকবে না বুঝে গেলেন উনি। এই মেয়েই রাখতে দেবে না। এত বড় বাড়ি, এত স্বপ্ন, নাতি নাতনির মুখ, এসব আর হবে না। যাজ্ঞে আর কতদিনই বা বাঁচবে। অত আশা না করাই ভালো। শাড়িটা ছেড়ে ঢকঢক করে জল খেয়ে আলোটা নিভিয়ে চোখ বন্ধ করলেন রায়গিন্নি মলিনা দেবী। বারবার চোখের সামনে মেয়েটার মুখ মনে পড়ছে। এরকমই একটা মুখই তো বউ হিসেবে চেয়েছিল। আচ্ছা, একে শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় না? ভেবেই নিজেকে নিজে ধমক দিল রায়গিন্নি। তা কি করে সম্ভব? এই মোহর যেভাবে বুকে বেঁধে রেখেছে, কোনোভাবেই সম্ভব নয়। তার চেয়ে এই মেয়ের অন্য ব্যবস্থা হোক, ভালোভাবেই বাঁচুক। আগের জীবনটাও বেচারির দুঃখের। কেন যে এত ভাবছে জানে না নিজেই মলিনা দেবী। নিজের ছেলেই আজ পর হয়ে গেছে, আর ওই মেয়ে আর মায়া নয়। এবার আস্তে আস্তে সব মায়া কাটানোর সময় হয়ে গেছে। নিজের অজান্তেই চোখ দুটো ভিজে গেল ওনার। শুধু মনে মনে বলল, ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। বড্ড সরল, দেখো ওকে। এই হয়তো মায়ের মন সন্তানের দোষগুলো ওদের সরলতা দিয়ে ঢাকার চেষ্টা। লক্ষ্মী রাতের খাবার নিয়ে এসে আলোটা জ্বালিয়ে বলল, গিন্নিমা, খাবার এনেছি। ওদের দিয়েছিস? বলতে বলতেই উঠলেন মলিনা দেবী। চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কান্নাকাটি বেশ খানিকক্ষণ চলেছে। লক্ষ্মীর খুব খারাপ লাগলো। বলল, তুমি খাও, অনেক রাত হলো। তোমার ওষুধ আছে, আর ওদের দেখার জন্য অর্কদাদা আর কর্তাবাবু আছে। রায়গিন্নি খেতে বসল। লক্ষ্মী দেখল বৃষ্টির পর নরম মাটিতে চাষ করা সোজা। কাল রোদে আবার তেতে ওঠার আগেই বলল লক্ষ্মী, গিন্নিমা, আমি একটা কথা বলবো। খেতে খেতে রায়গিন্নি বললেন, বল। লক্ষ্মী বলতে শুরু করলো, বলছি, এই কয় বছরে আমার যে টাকাটা জমেছে আমাকে দেবে? খাওয়াটা থামিয়ে অবাক চোখে তাকালেন রায়গিন্নি। কি করবি? এত সরাসরি প্রশ্ন হয়তো নিজের কানে লাগলো, তাই আবার বললেন, মানে তোর কিসে লাগবে বল আমায়। সেরকম হলে আমার থেকে নে, ভবিষ্যৎ সঞ্চয় হাত দিবি কেন? লক্ষ্মী সুযোগ হাতছাড়া না করে বলল, গিন্নিমা, অর্কদাদার বিয়ে হয়ে গেলে তো দিদিমণি চলেই আসবে, তখন আমার আর দরকার হবে না। আমি বরং এই মেয়েকে নিয়ে একটা ছোটোখাটো দোকান খুলে একটা ছোট্ট ঘরে ভাড়া নিয়েই থাকবো। মা গো, মেয়েটা বড্ড মায়াবী, ওকে একা ছেড়ে দিতে আমি পারবো না মা, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে। রায়গিন্নি রুটিটা ছিঁড়ে মুখে ঢোকাতে গিয়েও থমকে তাকিয়ে আছে লক্ষ্মীর দিকে। বলল, তুইও চলে যাবি আমায় ছেড়ে? যা তালে, আর কি, চলে যা। বলেই আপুস নয়নে কেঁদে চলেছে। ওরকম দাপুটে রায়গিন্নি। লক্ষ্মী আরও থাকতে না পেরে কেঁদে ফেলল। শান্ত হও গিন্নিমা, শান্ত হও। আমি যাব না, তোমাকে ছেড়ে যাব না। মাথায় হাত বুলিয়ে বলল লক্ষ্মী। সব হারিয়ে লক্ষ্মী হচ্ছে ভালোবাসার কাঙাল। কি করে উপেক্ষা করবে এত ভালোবাসা? সবাই চলে যেতেই প্লেটে খাবার সাজিয়ে চলল ওপরে লক্ষ্মী। ওদের জন্য আনা মাংস একটু বাঁচিয়ে রেখেছিল লাজুর জন্য। কেন যে এসব করে লক্ষ্মী নিজেও জানে না। ঘরে ঢুকতেই দেখলো মেয়েটা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। লক্ষ্মীকে দেখেই বলল, দেখ কেনে আজ আকাশখানা কি সুন্দর, আর চাঁদটাও কত বড়টা আছে। জানিস লক্ষ্মী দিদি, আমাদের গ্রামটাতে আকাশখানা আরও সুন্দর। লক্ষ্মী বুঝলো মেয়ের মন ভালো নেই আজ, গ্রামের কথাই মনে পড়ছে। লক্ষ্মী জিজ্ঞেস করলো, তোমার মা যখন বিয়ে দিচ্ছিল তখন তোমার বাবা কিছু বলেনি? কি বলবে বল দেখি, ওর তাড়ি খাওয়ার টাকাখানা তো ওই নতুন মাটাই দিচ্ছিল। আমাকে বিক্রি করি অনেকগুলো টাকা নিয়েছিল। মেয়েটা দিন দিন মায়া ফেলে দিচ্ছে লক্ষ্মীকে। লক্ষ্মীরাও গরিব ছিল, কিন্তু এরকম পরিবার ওদের একদমই না। ওর বর বাসুরের একসাথে বড় মুদিখানা ছিল। হঠাৎ লক্ষ্মীকে চমকে প্রশ্ন করলো লাজু, ওই ঘরে সুন্দর মতো মায়াটা কে ছিল রে? লক্ষ্মী জানতো এই প্রশ্নের সামনে ওকে পড়তেই হবে। কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, কে সুন্দর? ওই মেয়ে? তার থেকে ঢের সুন্দর, তুমি বুঝলে। বলেই পুতুল পুতুল গাল দুটি টিপে দিল লক্ষ্মী। হেসে রুটিটা ছিঁড়ে মুখে দিয়ে আবার বলল লাজু,
আমি জানি রে, ও মাইটার লাগে দাদাবাবুটার বিয়াটা হবে, তাই না বল? লক্ষ্মী সুযোগটা কিছুতেই হাতছাড়া করলো না, বলেই ফেলল, ঠিক বলেছ, এই বিয়েটা আগেই ঠিক হয়েছিল। তোমায় তাও যে কেন বিয়ে করলো? লক্ষ্মীর কথাও একটু অবাক হয়ে বলল, আমাকে বিয়েটা করবে কিনে? এই লাল রংটুকু দিয়ে আমাকে তো বাঁচাইলো, এতদিনে তোর এই পুতুল মরে যেত রে। আচ্ছা, তাই যদি হয় তাহলে সকালে সিঁদুর চাইলে কেন? প্রশ্নটা না করে পারল না লক্ষ্মী। কি করব বলো লক্ষ্মী দিদি, আমাদের গ্রামটোতে না এই লাল রংটার অনেক দামটো আছে। এই লাল রংটা আমি সারা জীবন পরব, তাতে ওই দাদাবাবুর আমার থাক আর নাই থাক। আর বল তুই আমাকে কি মানায় ওটার পাশে? ওই মায়াটাও বেশ, পুরো টিভির কোয়েল দিদি আর দেবদাদা, বলেই হাসতে শুরু করলো লাজু। লক্ষ্মী মনে মনে ভাবল, হায় রে বোকা মেয়ে, এইভাবে নিজের অধিকার হারালি। বড্ড সরল তুই, তাই তারা এরা বেঁচে গেল। ভগবান, মেয়েটাকে দেখো, বড্ড সরল। অর্ক দাদার কথাই ভাবো, এনে থেকে একবারও খোঁজ নিল না কিছু লাগবে কিনা, ঠিক আছে কিনা। বড় লোকদের বোঝা বড় দায়। গিন্নিমার সাথে কথা বলে একে নিয়ে বেরিয়ে যেতে হবে, যেতেই হবে, না হলে ওই মোহর এসে সব তছনছ করে দেবে। বাবুর বিয়ে তো সামনের মাসে ঠিক করে নিলে, কেনাকাটা এত কাজ কে করবে শুনি? অতুলবাবু জিজ্ঞেস করলেন মলিনা দেবীকে। সে নিয়ে তুমি কিছু ভেবো না, তোমার ছেলের বউ ঠিক সে ব্যবস্থা করবে। তোমার ছেলের প্রতিটা পা বউয়ের কথাই ফেলে। কবে বিয়ে করবে, তারপর সুইডেনে যাবে, ওখান থেকে আর ফিরবে না, সব ঠিক হয়ে গেছে। আমরা মা বাবা খালি জানি না, দায়িত্ব হিসেবে ওকে ধরে টাকা দিয়ে দাও, ও নিজের মতো বউকে নিয়ে গুছিয়ে করে নেবে। ছেলেকে নিয়ে আর চিন্তা করতে হবে না। এক নাগাড়ে কথাগুলো বলে দিলেন মলিনা দেবী। মনে জমে থাকা রাগ যেন একেবারে বের করলেন। অতুলবাবু শুধু শ্রোতা, তাও যেন দুঃখের সাথীকে নিরাশ না করে বললেন, আজকাল বাবু কথাই বলে না। অফিস থেকে এসে সেই যে ঘরে ঢোকে, রাতে খাওয়ার সময়টুকুই দেখা হয়। মলিনা দেবী বুঝলেন অতুলবাবুও বেশ কষ্ট পায়, কিন্তু দেখানো হয়ে ওঠে না ওনার। আর কখনোই বা দেখাবে, নিজেও সারাদিন এনজিও নিয়ে ব্যস্ত। আজ অনেকদিন পর বিকেলে একটু বউয়ের কাছে এসে বসেছে দুদণ্ড। অতুলবাবু বললেন, আচ্ছা মলি, ওপরের মেয়েটার কি হবে গো? বড্ড মায়া ফেলে দিয়েছে এই কদিনে। সকালে আমার সাথে ছাদে গিয়ে ফুল তোলে, কত কথা। ওর ভাষাখানা শুনতে বেশ লাগে জানো। সেদিন আমি জিজ্ঞেস করলাম, তোমাদের গ্রামে সকালে কি করতে? বলে, সকালে বেরিয়ে ফুল তুলতাম, গুরুগুলাকে তাড়া করতাম, পুতুলগুলার বিয়ার দিন খুব খাটুনি হতো রে। আবার জানো, লাফিয়ে লাফিয়ে আমায় এক্কা দোক্কা খেলা শেখাচ্ছিল। অতুলবাবু বলতে বলতে হেসে খুন। মলিনা দেবীও আজ বহুদিন পর হাসল। ভালোই সময় কাটছে আজ তাদের। অতুলবাবু জিজ্ঞেস করলেন, মলি, মেয়েটা জানে বাবুর যে বিয়ে? মলিনা দেবী বললেন, জানে। লক্ষ্মী তো তাই বলল। মেয়েটা বলেছে বাবু নাকি ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেনি, বাঁচিয়েছে। শুনেই অতুলবাবু বললেন, আমি বলিনি মলি, এই মেয়ে খারাপ না। চেয়ার ছেড়ে খাটে মলিনা দেবীর প্রায় গা ঘেঁষে এসে বসতে বসতে বললেন অতুলবাবু, আজ মাথাটা বড্ড ধরেছে। যাকগে, শোনো, একটা প্ল্যান করেছি, তুমি রাজি না হলে করব না। বলছি, আমি রিটায়ারমেন্টে যা পেয়েছি সবই ধরা আছে। পেনশন দিয়ে দিব্যি তোমার, আমার আর এনজিওর চলে যাচ্ছে। বলছি, বাবুকে বিয়ে বাবদ যা দেবো দিলাম, আরও কিছু এই বাড়ি বাবদ দিয়ে দিই। বাকি টাকার কিছুটা লক্ষ্মী আর কিছুটা লাজু আর তোমার নামেও রেখেও কিছু টাকা থাকবে। তাই দিয়ে এই বাড়িটাতে একটা ওল্ড এজ হোম খুললে কেমন হয়? ঘোষ অনেকদিন ধরেই বলছে এত বড় বাড়িটা মিসইউজ করছিস। আসলে ওর মেয়ে সোশিওলজি নিয়ে পড়ছে, তাই এরকম কিছু করতে চায়। বিয়েও করবে না, আর ওকে হেল্প করার জন্য থাকলেও আমাদের লক্ষ্মী আর লাজু। কথাগুলো বলতে বলতেই মাথায় হাত দিয়ে হঠাৎ দাঁত মুখ খিচিয়ে বেঁকে শুয়ে পড়লেন অতুলবাবু। লক্ষ্মী, এই লক্ষ্মী, তাড়াতাড়ি আয়, দেখ তোর কর্তাবাবু কেমন করছে। রায়গিন্নির ডাক শুনে একলাফে এসে হাজির হলো লাজু আর লক্ষ্মী।
লাজু এসেই একটা চামচ ঢুকিয়ে দিল অতুলবাবুর মুখে। লক্ষ্মী সেই ফাঁকে একটা ওষুধ দিয়ে দিল জিভের তলায়। ওদের ডাক্তার মুখার্জি এটা শিখিয়ে রেখেছে লক্ষ্মীকে। মুখার্জির ডাক্তার বলেছে এতে কিছু সময় পাওয়া যায়। লাজবন্দি তাড়াতাড়ি ছুটল সামনের রোডে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ডাকতে। মলিনা দেবী কাঁদতে কাঁদতে ফোন করলো ছেলেকে। রিং হতেই ওপাশ থেকে ফোন তুলে কিছু বলার আগেই মলিনা দেবী কান্নায় ভেঙে পড়লেন। বাবু তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবা আর নেই মনে হয়। ওপাশ থেকে, আন্টি আমি মোহর, অর্ক পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে গেছে। আমি আসলে ফোন করতেই বলছি বলেই ফোন কেটে দিল ফোনটা। প্রচণ্ড অসহায় হয়ে গেলেন মলিনা দেবী। মেয়েটা একবারও জিজ্ঞেস পর্যন্ত করলো না কি হয়েছে, পাছে পাসপোর্ট না হয়। ততক্ষণে ট্যাক্সি নিয়ে হাজির লাজু। লক্ষ্মীও ততক্ষণে মুখার্জি ডাক্তারকে ফোনে সবটা বলতে উনি নার্সিংহোমে নিয়ে আসতে বলে। লক্ষ্মী পাশের বাড়ির বৌদিকে ডেকে গিন্নিমার কাছে থাকতে বলে বেরিয়ে পড়ল। মলিনা দেবী শুধু লক্ষ্মীর হাতে এটিএম কার্ডটা দিয়ে দিল। ট্যাক্সি ড্রাইভারের সাহায্যে অতুলবাবুকে নিয়ে বেরিয়ে পড়ল দুজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে। শিক্ষিত ছেলে তখন নিজের যোগ্যতা বিচারেই ব্যস্ত। হায়রে ভবিতব্য কত কি তুলে রেখেছিল দেখাবে বলে। গিন্নিমা মোহর দিদির মা বাবা এসেছে। লক্ষ্মী এসে বলে বসিয়ে দিল মলিনা দেবীকে। ঝাপসা চোখে তাকিয়ে রইলেন মলিনা দেবী। মাত্র দুদিন আগে স্বামীকে হারিয়ে নির্বাক, হয়তো বাকরুদ্ধ অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে। এরকম ছেলের মায়েদের স্বামী ছাড়া গোটা পৃথিবী অন্ধকার। সেদিন 10:30টায় ফিরেছিল অর্ক। ভেবেছিল বাবার হালকা কিছু হয়েছে। সেই রাতে ফিরে তারপর নার্সিংহোমে গেলে তবে মেয়ে দুটোর ছুটি হয়েছিল। সেই সময় পরিস্থিতি খানিক হালকা হলেও মাঝরাতে আবার সেরিব্রাল হয়েছিল অতুলবাবুর, আর তার সাথে এঁটে উঠতে পারেনি। বাড়িতে যখন নিথর দেহ নিয়ে এসেছিল লক্ষ্মী আর লাজুর ভেঙে পড়ে কান্না দেখে সত্যি বোঝা দেয় কে আপন আর কে পর। নিস্তব্ধতা ভাঙল মোহরের মা। ভেঙে পড়বেন না দিদি, নিজের যত্ন নিন। আপনার ছেলে মেয়ে দুটোর কথা ভেবেই যত্ন নিন। যা মোহর, মায়ের কাছে গিয়ে বস। কোনো মায়ের কাছে বসতে বলল বোঝা দেয়। আজ মনে মনে ঠিকই করে নিলেন মলিনা দেবী। কোনো ভূমিকা নয়, যা হবে আজ সরাসরি। ছেলে মেয়ে কোথায় দিদি বলুন দুটো মেয়ের জন্য। মলিনা দেবী বলতে চাইলেও যেন গলার কাছটা আটকে গেল। মা বলেই হয়তো। মোহরের মা মানুষটা খারাপ না হলো, মোহর যে বাবার ধাঁচে গড়া সেটা বুঝিয়েই বলে ফেললেন মোহরের বাবা। এবার বিয়েটা কি হবে বুঝতে পারছি না। মোহরকে জায়গা করে দেবে বলেই হয়তো বাবার এহেন প্রশ্ন। মোহর ঝোপ বুঝেই কোপ মারল। আঙ্কেল এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন। না, এখন আমরা বিয়ে পিছোতে পারবো না। সুইডেন যাওয়া। আচ্ছা অর্ক, তোমার অফিস কি বলছে? বলল যে যাওয়াটা ওরা বড়জোর 1 মাস পিছোতে পারে। অর্কর উত্তর শুনে নিজের মায়ের বুঝতে মোটেই অসুবিধা হলো না। পুরো ট্রেনিংটা ভালো মতো পেয়েছে ওনার ছেলে। মোহর আবার মাঝপথ থেকেই ধরল। সেটাই তো, ওরা কি করবে? একজনকে পাঠানোর জন্য ওরা অনেক খরচ করে। সেগুলোর তো ঘাটতি পড়লে অর্কর চাকরি নিয়ে না টানাটানি হয়। তার চেয়ে বরং এক কাজ করা যাক, আমরা রেজিস্ট্রি করে বেরিয়ে যাই, পরে মাঝে এক সময় এসে বিয়েটা সেরে নেব। প্রত্যেক সুযোগ বুঝে নিজেরটা বলছে দেখে মলিনা দেবীও সেই সুযোগ কাজে লাগিয়ে বলল, না তোমরা বিয়েটা সেরেই যাও। আজকাল আর এইসব কেউ মানে না। আর তাছাড়া ওর বাবার কাজটা তো হয়ে যাবে। তোমরা বিয়েটা করে নিতেই পারো। আজকাল আর সিঁদুর কজন মানে, রেজিস্ট্রিটাই আসল বিয়ে। আর অর্ক, তুই বাবা আর 1 মাস পিছোস না। যেদিন যাওয়ার কথা সেদিনই যাবি। অফিসে জানিয়ে দে। চাকরি চলে গেলে সে আবার কেলেঙ্কারি হবে। কথাগুলো বলেই গলার কান্নাটা গিলে নিলেন মলিনা দেবী। ওনার কথায় সবাই খুশি হলেও চোখ সরু করে তাকিয়েছিলেন মোহরের মা। বোঝা গেল ওই পরিবারে ওনার কথার একটুও কম দামি। কিন্তু মায়ের মন বোঝার মতো দূরদর্শিতা ওনার আছে, হয়তো নিজেও একজন মা বলেই। মা উঠ এবার, যা হাত মুখটা ধুয়েলে। ভালো এখান কাপড়টা পর চল আমার সাথে, গিয়ে দেখখানে লক্ষ্মী দিদি কি রকম রান্নাটা করছে আজ।
লাজু এসে ঘরের দরজা জানলা সব খুলে দিতে দিতেই বলল, আজ কিছুতেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে স্মৃতির চরণে অনেক সময় পাথর হয়ে যাওয়া বুকটা নাড়া দেয়। আজ 5 বছর হলো পাথর হয়ে গেছে মলিনা দেবী, একদম শক্ত একটা পাথর। বরকে আর ছেলেকে হারিয়েছে 2 মাসের ফারাকে। যে ছেলে এরকম হয় তাকে হারিয়ে ফেলাই ভালো, তাতে সত্যি দুঃখ নেই। আবার যখন লাজু এসে প্রজাপতির মতো ছটফট করে চারপাশে আর বাচ্চাদের মতো বোকা বোকা কথায় হাসিতে ভরিয়ে রাখে, তখন মলিনা দেবীর মনে হয় বাবু ছেলে হিসেবে একটা ভালো কাজ করে গেছে। আর এই কথাটক শুনিসলা বলে রাগ হয়। যা উঠকে নে, মুখ চোখ ধু, দুধটা খা, একটু সাজগুজ কর, তারপরে চলে দেখি আমার সাথে। লাজুর কথায় উঠতে উঠতে বললেন মলিনা দেবী, লাজু তুই যা মা, লক্ষ্মী একা এত রান্না করছে, তুই গিয়ে হাত লাগা, আমি আসছি। সেটি হবে ক্লাই, বুঝলি, আমি গেলে তো তুই আরও শুয়ে থাকবি। বল দেখি মা, তোকে এরকমই দেখলে বাবাটাও খুশি হবে কি? লাজুর কথায় এসে ফেললেন মলিনা দেবী। উঠে বাথরুম যেতে গিয়ে বলল, আমার আলমারি খুলে একটা শাড়ি বের করে রাখ, আমি আসছি। বাথরুমে ঢুকেই 1 মগ জল গায়ে ঢালতেই শিরশির করে উঠল। ঠান্ডা পড়া শুরু হচ্ছে, খুব সাবধানে থাকতে হবে। লক্ষ্মীদের বাবা চলে যাওয়ার পর থেকে কেমন করে জানে না খুব সুস্থ হয়ে উঠেছে মলিনা দেবী। সুগার একদম ঠিক থাকে, অথচ যা অসুস্থ উনি ছিলেন, অতুলবাবুর আগে ওনারই যাওয়ার কথা ছিল, সবই তো করলেন। শেষ দিন যেমন যেমন বলে গেছিলেন অতুলবাবু, ঘোষদার সাথে যোগাযোগ করে আশ্রম খোলা, তবে সেটা বৃদ্ধাশ্রম নয়, বাচ্চাদের হোম, যারা মানসিকভাবে বিকলাঙ্গ, এমন বাচ্চাদের জন্য। খুব অল্প কিছুই টাকার বিনিময়ে বাচ্চারা ওখান থেকে বড় হয়। ওদের ট্রিটমেন্ট চলে, পড়াশোনার ব্যবস্থা আছে। আর ওদের সবার প্রিয় লাজু দিদি, এত পাকা মেয়ে ওদের শাসন করে, আদর করে, ভালোবাসে। চিকিৎসার দায়িত্বে আছে মুখার্জি ডাক্তারের ভাইয়ের মেয়ে, আর ওদের পড়াশোনার সাথে পুরো হোমের দায়িত্বে আছে রমি, ঘোষদার মেয়ে, বড় ভালো মেয়ে। লক্ষ্মী বাচ্চাদের খাওয়ার দায়িত্বে আরও 2 জন থাকে, টুকটাক কাজ করে। সব মিলিয়ে গোছানো সংসার এখন মলিনা দেবী। অর্ক সুইডেন যাওয়ার পর থেকে ছাড়া ছাড়া কথা হতো। 1 বছরের মাথায় বাবু ফোনে জানায় ওদের ছেলে হয়েছে। কবে আসবে ঠিক নেই। এত খুশি সেদিন হয়েছিলেন মলিনা দেবী, তা ভাষায় বোঝানো সম্ভব না। নিজের বংশের প্রদীপ, কিন্তু দেখার উপায় নেই। কয়েক মাস পর বাবুর আবার ফোন, ওই ছেলে নাকি মানসিকভাবে বিকলাঙ্গ। অতুলবাবুর চলে যাওয়ার পর এই দ্বিতীয়বার খুব কেঁদেছিলেন মলিনা দেবী। সেটা শোনার পরেই ঘোষদার সাথে প্ল্যান করে এই বাড়িতে আশ্রম খোলার কাজ শুরু হয়েছে। মলিনা দেবীর ইচ্ছেতেই বিকলাঙ্গ বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছেন উনি আর রুমি। এই নিয়ে ব্যস্ত থাকে সারাদিন। কোনো ভুলভাল চিন্তা আজকাল আর আসে না। 2 দিন আগে হঠাৎ বাবুর ফোনে আবার সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। 5 বছর পর ও নাকি ফিরছে, 1 সাতেক থেকে আবার ফিরে যাবে। গাটা মুছতে মুছতে নিজের মনেই বললেন, আবার কি স্বার্থ নিয়ে আসছে কে জানে। হুলো তোর, তাড়াতাড়ি বেরো কেনে। দরজায় ধাক্কা দিয়ে চলেছে পাগলিটা, মোটে তিষ্ঠতে দেয় না। আজ অতুলবাবুর মৃত্যুদিন। আজকের দিনে উনি যা যা ভালোবাসত খেতে, সব রান্না লক্ষ্মী নিজে হাতে করে বাচ্চাদের খাওয়ায়। স্টেশনের সামনে ফুটপাতে থাকা সবাইকে দিয়ে আসে। খুব জমজমাট এই দিন। যেমন বাবুর বাবা, ধুস কী যে ভাবি, লক্ষ্মী লাজুর বাবা পছন্দ করতেন সেরকম আয়োজন করা হয়। সন্তানদের নাম পরিবর্তন করাতে কিছুটা খারাপ লাগলেও মনে মনে মলিনা দেবী বেশ খুশি। শান্তি হয় এটা ভেবে পরের মেয়ে দুটোও জিতিয়ে দিল ওনাকে। অশিক্ষিত গ্রাম্য পরিবেশ জিতে গেছে শিক্ষিত সমাজের কাছে। মা ভালো আছো? কাঁধে ব্যাগ, হাতে 4 বছরের আয়নকে নিয়ে আজ 5 বছর পর ফিরল অর্ক। চেয়ারে বসে টুপি বুনছেন মলিনা দেবী। এই আশ্রমে প্রায় গোটা 14 বাচ্চা থাকে। সবার জন্য টুপি বানাচ্ছেন উনি। শীত পড়ার অনেকটা আগেই শুরু করেছেন, জানে না আদৌ শেষ হবে কিনা। ডাক শুনে মুখ তুলতেই অবাক, এ কাকে দেখছে? এ তো একদম 35 বছরের অতুল।
বুকটা মুচড়ে উঠল মলিনা দেবীর। চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলেন নাতির দিকে। নাতিকে জড়িয়ে ধরলেন। হোক না অসুস্থ, এ যে বহুদিনের আকাঙ্ক্ষিত। বাচ্চাটার মুখে কি হাসি! দেখে মনে হলো কখনো কেউ এভাবে আদর করেনি। উকি মেরে মলিনা দেবী বললেন, মোহর কি ওই বাড়িতে উঠেছে? তাড়াতাড়ি ভুল ভাঙানোর ভঙ্গিতে বলল অর্ক, না মা, ও আসেনি। শরীরটা ভালো নেই গো। কি হয়েছে? মলিনা দেবী গলায় চিন্তা ফুটিয়ে জিজ্ঞেস করতেই অর্ক বলল, মা একটু রেস্ট নেব, তারপর সব বলছি। মলিনা দেবী ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ওপরে তোর ঘরটা রাখা আছে, গিয়ে বিশ্রাম কর, আমি চা জল পাঠাচ্ছি। বলেই লাজু বলে ডেকে উঠলেন উনি। আজ আর অর্ক লাজুকে পাশাপাশি রাখতে অসুবিধা নেই ওনার। লাজু নামটা শুনে ইতস্তত করতে থাকলো অর্ক। মলিনা দেবী বললেন, তুই যা, আমার দাদুভাই আমার কাছেই থাক এখানে। যেন এটাই চাইছিল অর্ক। শুনেই বড় বড় পা ফেলে ওপরে চলে গেল। যেতে গিয়ে দেখলো বাড়িটার সামনের দিকটা পার্টিশন করে দেওয়া। পিছন দিকে ওপরের দুটো ঘর আর নিচে দুটো ঘর, সামনে আশ্রম। আজ এই বাড়িতে ঢুকে সে আগের সুখ তার পাচ্ছে না অর্ক। সব কেমন বদলে গেল। কত সুন্দর হতে পারত সবটা। নিজের ঘরে ঢুকে দেখলো একদম পরিপাটি করে গোছানো। এতদিন যে কেউ ছিল না বোঝা যাচ্ছে না। ফ্যানটা অন করে বসে কিছুটা জিরোতেই আসবো গলা শুনে ঘাড় ঘোরাতেই দেখলো দরজার সামনে লাজু দাঁড়িয়ে। তাকিয়ে অবাক হয়ে গেল অর্ক। আজও মেয়েটা একই আছে, ওই রকম সুন্দরী। এসো বলতে ঢুকে খাটের পাশে রাখা টেবিল চা জল লুচি তরকারি রেখে চলে যেতে যাবে, ওই সময় অর্ক বলল, ভালো আছো? ঘাড় নাড়িয়ে দাঁড়িয়ে রইল লাজু। সারাদিন কলকল করা মেয়েটা কেমন থমকে গেছে। দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এই হয়তো মেয়েদের মন। আজও কিছু না পেয়ে যার নাম করে সিঁদুর পড়ে সে আজও সামনে। কি করে উদাস না হয়ে পড়ে। অর্কর চোখ এড়ালো না লাজুর লাল রঙের স্মৃতিটুকু। আর এটা দেখলে মরমে মরে যায় ও। আজ একে নিয়ে থাকলে বোধহয় জীবনটা এত জটিল হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মার শরীর ভালো আছে তো? আর লক্ষ্মীদি এসে দেখলাম না তো। লাজু বলল, মা ভালো তো আছে রে, তুই চিন্তাটা করিস লাই। আর লক্ষ্মী দিদিটাই তো তোর জন্য এত কিছু বানালো, আসবে ঠিক তোর কাছে। বলে আর দাঁড়ালো না লাজু। দাঁড়ানোটা ওর জন্য ক্ষতি, বুঝেই হয়তো পালালো। দুপুরে খাবার টেবিলে অর্ক আর মলিনা দেবী বসে। লাজু ছেলেটাকে খাওয়াচ্ছে আর লক্ষ্মী খেতে দিচ্ছে। অর্ক বুঝলো এই সময় কথাটা সেরে ফেলতে হবে। মা, এই আশ্রম করে দেখলাম, ভালোই করেছ। এখানে এসে রায়ন কত খুশি। সঙ্গে সঙ্গে কথার পৃষ্ঠে কথা জুড়ে দিয়ে মলিনা দেবী বলে উঠলেন, রায়ন বেশি খুশি লাজুকে পেয়ে। কিছুক্ষণ ঘরটা চুপচাপ থাকা জরুরি, তাই হয়তো কেউ কিছু বলল না। আবার অর্কই শুরু করলো, লক্ষ্মীদির হাতের এই পোস্ত উফ, বড্ড মিস করি। লক্ষ্মী গদগদ হয়ে আর কিছুটা পাতে দিয়ে দিল। নিজের কথা ভাবলো কি না কে জানে। বলছি মা, চিবোতে চিবোতেই বলছি মা শুনেই বুঝে গেছে মলিনা দেবী এবার বোমটা ফেলবে। মনে মনে প্রমাদ গুনতেই শুরু করলো অর্ক। মা, আমি এই হোমে কিছু ডোনেট করতে চাই। শুনেও যেন নিশ্চিন্ত হলেন না মলিনা দেবী। বললেন, ভালো তো, ঘোষ জেঠুর সাথে কথা বল। খেতে খেতেই মাথা নাড়ালো অর্ক। বুঝে উঠতে পারল না মোহরের কথাটা লাজুর সামনে বলা ঠিক হবে কিনা। ভাবতে গিয়ে বলেই ফেলল, মা, মোহর আবার প্রেগনেন্ট। এইবার খুব রেস্টে না থাকলে এটাও সমস্যা হতে পারে। তাই তুমি রায়নকে রেখে দাও তোমার এই হোমে, ও বেড়ে উঠুক। একটা কিছু বিস্ফোরণ হবে জানতো মলিনা দেবী, কিন্তু এই আশাতীত। মনে যাই থাক মুখে বলে দিল, সম্ভব না। এত সোজা উত্তর হয়তো ঘরের কেউ আশাও করেনি। এত সোজা উত্তর যে তার উপর অর্ক কিছু বলার সাহসটাও পেল না। অর্ক খেয়ে নিজের ঘরে চলে যেতেই লাজু মলিনা দেবীর পায়ে পড়ে গেল। মা, রেখে দি না ওকে, ওর নিজের মাটা তো পারবে একলাই সামলাতে। আবার একটা আসলি এর কি হবেক মা? আমি তো কিছুটি চাইনি তোর কাছে। দি না এই ছেলেটাকে, দি না মা। আর কিচ্ছুটি চাইবকলা তোর থেকে।
বলতে বলতে কেঁদে চলেছে লাজু। দরজায় দাঁড়িয়ে লক্ষ্মী আপোষ নয়নে কেঁদে যাচ্ছে। অবলা আর সবলা যাই হোক, ভালোবাসাটা সবাই বোঝে। এসে থেকে লাজু যেভাবে বাচ্চাটাকে কাছে টেনে নিয়েছে, ও যেন লাজুর চোখের জল সহ্য করতে না পেরে ঘরময় ছোটাছুটি করে বেড়াচ্ছে। হঠাৎ অর্ক এসে বলল, লাজু, ওকে একটু রেডি করে দাও, আমরা ওর মামা বাড়ি যাব। লক্ষ্মী বোধ হয় কিছু আজ করতে পেরে বলল, এই সময় ওখানে যাবে? কাল ভোরে? অর্ধেককেই থামিয়ে অর্ক বলল, না লক্ষ্মীদি, ওর দিদা দাদুকে বলে দেখি যদি ওরা রাখে। ওর ব্যবস্থা করেই আমি ফিরব। তোমরা সব জানো লক্ষ্মীদি, তোমাদের লুকিয়ে লাভ নেই। নতুনটাকে সুস্থ করতে গিয়ে মোহর কিছুতেই ওকে বাঁচতে দেবে না। গলাটা ধরা লাগলো অর্কর। বাঁচতে দেবে না শুনে বাচ্চাটাকে জড়িয়ে আরো জোরে কেঁদে উঠল লাজু। শুধু মলিনা দেবী এখনো কপালে হাত দিয়ে শুয়ে আছে। যাও রায়ন, রেডি হও। অর্কের গলায় এমন কিছু ছিল যাতে ছুটে গিয়ে পায়ে পড়ল লাজু। ওকে আমার কাছে দিয়ে যা কেনে, আর কিচ্ছুটি চাইবক না। তারপর রায়নকে জড়িয়ে বলল, তুই আমার কাছে থাকতে চাস না? তোর লাজুমার কোলটাতে থাকতে চাস না? কিচ্ছু বুঝতে না পেরে লাজুর বুকে মুখ রেখে কেঁদে যাচ্ছে রায়ন। আস্তে আস্তে উঠে বসলেন মলিনা দেবী। খুব ক্ষীণ কিন্তু দৃঢ়ভাবে বললেন, রাখতে পারি, কিন্তু খাতায় কলমে ওর গার্জিয়ান হবে লাজু, লাজু রায়। আর কোনোদিনও কোনোভাবে এর অধিকার চাইতে আসবে না তোমরা। যদি রাজি থাকো এই কদিনের সব ব্যবস্থা করে যেও। আজ ফেরার দিন অর্কের। সব কাজ মোটামুটি গুছিয়ে এনেছে। বাকিটাতে ওর উপস্থিতি না থাকলেও হবে। ছেলেটাও যেন অনেকটা সুস্থ। ওর জীবনে ভালোবাসার বড্ড অভাব ছিল। লাজু যেভাবে ওকে আগলে রেখেছে আর চিন্তা নেই অর্কের। যাওয়ার আগে একবার ডাকলো লাজুকে, লাজু, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আজ আমি চলে যাচ্ছি, জানি না আর দেখা হবে কিনা। তোমাকে কিছু দিতে খুব ইচ্ছে করছে, কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। অর্ক ভেবেছিল মেয়েটা কিছু বলবে না, কিন্তু মুখ খুলল লাজু, দিবি? অর্ক ভয় ভয় মাথা নাড়ালো, দাঁড়া কিনে বলেই ছুটল। ফিরে এলো সিঁদুর কৌটোটা নিয়ে। দি কেনে, আর একটিবার পরিয়ে দে। অর্ক একটুও থামল না। 2 আঙুলে তুলে রাঙিয়ে দিল লাজুর সিথি। লাজু বসে পড়ে অর্কর পা দুটোতে হাত দিতেই ওকে উঠিয়ে বুকে টেনে কপালে এঁকে দিল বউয়ের স্বীকৃতি। কানে কানে বলল, ভালো থেকো। কেউ না, খালি ঘরের 4 দেওয়াল সাক্ষী হয়ে রইল এই শুভ মুহূর্তের। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।